হলো তো বাস। আমরা মঞ্চে যারা আছেন তাদেরকে এক এক করে সম্বর্ধনা দেবো। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি চাইছিলাম না কমল অধিকারী এখন চলে যাক, কিন্তু আজ আপনাদের থার্ড জেনারেল বডি মিটিং রয়েছে এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দিদি দোলা সেন। আপনারা জানেন দোলাদি বিগত 30 বছর এইভাবে এমপ্লয়ি এবং ওয়ার্কারদের জন্য সংগ্রাম করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী 10 কোটি মানুষের জন্য চিন্তাধারা করছেন এবং দেশের মানুষের জন্য চিন্তাধারা করছেন, সেভাবে কিন্তু আমার বলতে দ্বিধা নেই, ওয়ার্কার্স আর এমপ্লয়িদের জন্য দোলা সেনের বিকল্প কেউ নেই। এবং এমপ্লয়িদের জন্য ভাবনা চিন্তা করছে, সত্যিকারে একটা ওনাতে অনেক কিছু শেখার ব্যাপার আছে। দেখুন, কিছুক্ষণ আগে আপনাদের ইউনিভার্সিটিতে রয়েছেন বিবিরা তো অনেক কিছু বললেন এবং দিদি সবাইকে রিভিউ করেছেন। সকল যারা এখানে রয়েছেন সকল সদস্যকে আমার অভিনন্দন এবং যারা আপনারা মহাশয় যারা এসেছেন, যারা মেম্বার্সরা রয়েছেন সকলকে আমার অভিনন্দন। এবং দু একটা কথা বলবো, মানুষকে কাজ করার সুযোগ করে দিতে হবে। যারা ইয়ারএমসি থেকে বা ইয়ারএমসি থেকে আইডেন্টিফিকেশন করতে চাইছেন তাদেরকে করতে দিতে হবে। তারাও বুঝতে পারছে কি সংকটের জায়গায় যাচ্ছে এবং যখন কোনো জায়গায় দুর্নীতি হয় বা কোনো রকম সুবিধা হয় মানুষের সাথে হোক বা এমপ্লয়ের সাথে হোক, সেই জায়গায় কিন্তু আন্দোলনে একমাত্র মুখ চলে আসে সেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মানুষের জন্য চিন্তাধারা করছে। বলুন, আজকে যে কটা স্কিম সারা বাংলার মানুষ দুয়ারে পৌঁছে গেছে, একমাত্র চিন্তাধারা করেছেন যে মানুষের এই স্কিমগুলো দরকার রয়েছে। একটা সাধারণ মানুষ জীবিকা যদি করতে হয় তাদেরকে একটা ঘরের দরকার, একটা হেলথ কার্ডের দরকার এবং বাচ্চারা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ফেসিলিটি দেওয়া দরকার। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিচ্ছে। সেই জায়গায় দেখুন, বিগত 30 বছর ধরে যেভাবে আমাদের দোলাদি প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে আপনাদের বলুন না সমস্যা হচ্ছে, কিছুদিন আগের কথাই বলছি যে এখানে রেলওয়ে কন্ট্রাক্টার্সরা যারা আছে, যেখানে ওয়ার্কার্সরা কাজ করছে তাদেরকে ঠিকঠাক ওয়েজেস দেওয়া হচ্ছে না, সেই নিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে। এবং হকারদের নিয়েও কিন্তু একটা ম্যানিপুলেশন হচ্ছে যে তাদেরকে একটা পার্মানেন্ট কার্ড করে দেওয়া হবে, সেখানটাও কিন্তু একটা সমস্যা হচ্ছে এবং দিল্লি সেটাকে শর্ট আউট করছে। এবং জুট ওয়ার্কারদের নিয়েও প্রথমে কিন্তু ওই আমাদের লোকসভায় প্রথম বক্তব্যই কিন্তু জুটের বিষয়ে দিদি কিন্তু বলেছে। এবং আমাদেরকে একটা চিন্তাধারা আলাদা রকম করতে হবে। আমাদের রেলকে যদি বাঁচাতে হয়, আমাদের সামনের প্রজন্মকে যদি বাঁচাতে হয়, তাহলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমাদের কাজে কাজ মিলিয়ে লড়াই করতে হবে নিজের সাথে। কেন যারা ইয়ারএমসি করছে বা যারা ইয়ারএমসি করছে বা আমরা যারা এখানে আইডেন্টিফিকেশন করছি, আমাদের একটা মাথায় ধ্যান রাখতে হবে যে যে ক্রাইটেরিয়া আছে, যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তাধারা করছে, যেভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তাদের কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ খুবই খারাপ। সেই জায়গায় যদি ঐক্যবদ্ধ যদি লড়াই না দেওয়া যায়, যারা ইয়ারএমসি করছে বা ইয়ারএমসি করছে তারাও কিন্তু এটা ভাববেন না যে আপনারা ওই জায়গাটাকে বঞ্চিত হবে না, আপনারাও কিন্তু ওই জায়গাতে বঞ্চিত হবে। তাই একটা আহ্বান করবো, দেখুন আমরা টিএমসি করি বা ইয়ারএমসি করি, আমাদের চিন্তাধারাটা কিন্তু আলাদা হবে। আমরা মানুষের পাশে থাকতে ভালোবাসি, মানুষের সহযোগিতা করতে ভালোবাসি এবং মানুষের কাজ করতে ভালোবাসি। এই আমি আপনাদেরকে একটাই অনুরোধ করবো যে আপনাদের এই চিন্তাধারা এবং আমাদের এই চিন্তাধারা রয়েছে, যে পরিকাঠামোয় আমরা এগোতে চাইছি, আমরা যদি ঐক্যবদ্ধ লড়াই করতে পারি, সেই জায়গায় আমরা অবশ্যই আমাদের যে মোটিভটা রয়েছে, আমাদের এই চিন্তাধারাটা রয়েছে, অবশ্যই আমরা ওই জায়গাটা ফুলফিল করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। जय हिंद, वंदे मातरम, हमारे मानव जिंदाबाद। कैंडिडेट तो जिताइए, आप लोग नहीं देख रहे होंगे तो दिखा देंगे। बोले थे आप लोग ये भी देखे थे कि वो दोनों राघवैया जी एनएफआईआर और एआरएफ अर्थात ईआरएम और ईआरएमसी के दोनों महासचिव फेडरेशन के दोनों
निगोशिएशन कर रहे हैं। आज आपको बोला जा रहा है नहीं नहीं प्राइवेटाइजेशन नहीं करेंगे। कुछ दिन 3 दिन पहले सभा हुआ है, काला पट्टी लगा करके घूम रहे हैं, क्या रूप है आपके? और पीछे से सिग्नेचर करते आ रहे हैं, समझौता करते आ रहे हैं, बोलते आ रहे हैं। अधिकारी अपने तुंग पर हैं, अधिकारी किसी की सुन नहीं रहे हैं आजकल। और 3 साल हो गया, इलेक्शन ओवरड्यू चल रहा है, इलेक्शन भी नहीं करा रहे हैं। 2 बार नोटिफिकेशन जारी करके दीदी को दिया गया था। हम लोग उसके बाद ये जो वहां से कमेटी आई थी, लेबर कमीशन भी था, संसदीय सलाहकार समिति, उसमें भी ये दीदी रखी थी प्रस्ताव, हम लोग दिए थे। तो मैं यही प्रस्ताव आप लोगों के सामने, आप लोगों का बात दीदी के सामने रख रहा हूं कि जिस भी स्तर पर हो दीदी इलेक्शन करवाइए, जिस स्तर पर हो इलेक्शन मीटिंग हो जाएगा, इनका औकात का पता चल जाएगा दोनों का। अभी कुछ नहीं है, केवल स्टैंप है और स्टैंप का डर दिखाते हैं, इस तरह को बोलते हैं, किसी को कुछ डर कराते हैं, किसी को ट्रांसफर कराते हैं, किसी को पनिशमेंट। यही दम है, नुकसान कराने का क्षमता है, काम कराने का एक आदमी का नहीं क्षमता है उनके पास। बहुत बड़ी बड़ी इधर आंदोलन कर रहे हैं, दीवार आंदोलन कर रहे हैं, भाषण दे रहे हैं, हमरा प्राइवेटाइजेशन मानचिना, लेकिन रोज पर रोज एक प्राइवेटाइजेशन होते जा रहा है। मैं एक अपना जो प्रतिवेदन है थोड़ा पढ़ के सुनाऊंगा, थोड़ा सा ध्यान से सुनिए। पूर्वी रेलवे तृणमूल बेंच कांग्रेस त्रिवार्षिक आम सभा अवतान मंच नई हट्टी 24/2022 शुक्रवार। मित्रों, रेल उद्योग आज भारी संकट में है। रेलवे अन्य राष्ट्रीय संपत्तियों के साथ आज बिक्री पर है। स्टेशन, प्लेटफॉर्म, स्टेडियम, अस्पताल, ट्रेड कॉरिडोर, ट्रेन रूट, ट्रेन टिकट काउंटर, पार्सल, लोकोमोटिव, वर्कशॉप, प्रिंटिंग प्रेस, सभी या तो बेच दिया गया है या बेचने के लिए तैयार है। रेल देश की जीवन रेखा है। रेल बेचना देश को बेचने के बराबर है। एक समय रेलवे में 18 लाख कर्मचारी थे, आज यह 12 लाख के आसपास हैं। इसके बाद भी 50% कर्मचारियों का सफाया कर दिया गया। समय समय पर समीक्षा के नाम पर रोटेटिंग से स्टाफ की कमी की जा रही है। अनुभवी कर्मचारी आज किसी भी क्षण अपनी नौकरी खोने के डर के साए में जी रहे हैं। 43,600 मूल वेतन से ऊपर रात्रि भत्ता बंद कर दिया गया है। दीदी ने रेल मंत्री के रूप में, ममता बनर्जी रेल मंत्री के रूप में अपने कार्यकाल के दौरान ग्रुप डी भाइयों के लिए साल में एक बार एसी यात्रा प्रदान की थी। इसे भी अगस्त 2019 से बंद कर दिया गया है। चाइल्ड केयर लीव का लाभ अभी आजकल आंशिक रूप में ही मिल रहा है। हर पल किसी न किसी रूप में रेल कर्मचारियों के अधिकारों का हनन हो रहा है। लेकिन हमारे दोनों निर्वाचित संगठन आज पूरी तरह खामोश हैं। उनके सीधे प्रभाव में रेल और देश को बेचा जा रहा है। इसके साथ रेलवे की बिक्री के लिए एक विकास समिति का गठन किया गया है, लेकिन इसके उलट यहाँ हम लोगों के बीच में दोनों निर्वाचित संगठनों द्वारा रेलवे की बिक्री के खिलाफ दीवार क्रांति की जा रही है। आंदोलन के नाम पर उन्होंने हमारा 11 महीने का मकान किराया भत्ता लूट लिया और केंद्र की भाजपा सरकार को उपहार में दे दिया। आप लोगों को पता है, रोक दिया था, दे रहा था सरकार, बोला कि नहीं हम इतना नहीं लेंगे, 30%। हालत क्या है? इस बीच मैंने एआईआरएफ के नेता शिव गोपाल मिश्र को एक प्रेस कॉन्फ्रेंस में बीजेपी को वोट देने के लिए कहते हुए देखा। एक शब्द में कहें तो मजदूरों के हितों को भूलकर आज वे सरकारी दलाली में लगे हैं। किसी करीबी रिश्तेदार बीजेपी सांसद है, किसी का रेलवे हाउस में किसी पारिवारिक व्यवसाय फिर बढ़ रहा है। श्रमिक संगठन की मान्यता का चुनाव 3 साल से अधिक समय से टाल दिया गया है। उनका कार्यकाल समाप्त होने के बाद भी वे सभी लाभों का आनंद ले रहे हैं। ऐसे में आज हमें और अधिक संगठित होने की जरूरत है। इस
संकट में केवल हमारी दीदी श्रीमती ममता बनर्जी ही आशीर्वाद ही हमें बचा सकता है। तो आइए आज ही ईआरटीएमसी से जुड़े और रेलवे की सुरक्षा के लिए काम करना शुरू करें। धन्यवाद। विजय बहादुर सिंह, महासचिव की ओर से। दोस्तों, ये केवल लिखा আমি শ্রদ্ধা জানাই আমার পূর্বসূরি এবং উত্তরসূরি আইএনটিটিউসিতে আরো যারা ছিলেন এবং আছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আমাদের আইএনটিটিউসির যে যৌথ লিডারশিপ, তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে এখানে যাদেরকে বিবিধারা নিমন্ত্রণ করেছিলেন আসার জন্য, তাদের প্রায় সকলের সাথে আমার ফোনে কথা হয়েছে। তার মধ্যে সুদীপদা এবং অরূপদা, সুদীপদা এমপি, অরূপদা মন্ত্রী, তারা দুজনেই, সুদীপদার নির্দিষ্ট মিটিং আছে আর অরূপদা বিধানসভা চলছে, তারা আসতে পারেননি, কিন্তু আমাকে তারা জানিয়েছেন আপনাদের জন্য তাদের শুভেচ্ছা যেন আমি এই জেনারেল বডি মিটিং এ পৌঁছে দিই, ইআরটিএমসির জন্য তাদের শুভেচ্ছা। এবং এছাড়াও আমার সঙ্গে কথা হয়েছিল আমাদের রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না এবং এখানকার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, তিনি আপনাদের এই হলটা পেতে সাহায্য করেছেন, এবং পাশেই বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং জগদ্দলের বিধায়ক এবং আইএনটিটিউসির দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ সাহেব। কিন্তু অরূপদার মতোই বেচারা আমাদের শ্রমমন্ত্রী এবং আরো তিন বিধায়ক স্থানীয় পার্থ, সুবোধদা এবং সোমনাথ, এরা সকলেই আপনারা জানেন যে বিধানসভা চলছে এবং আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বিধানসভায় এখন হুইপ চলে, কখন কি বিষয়ে বিরোধীরা কি ভোট পেতে ফেলে, তো সেই জন্য হুইপ থাকে সরকার পক্ষে সবাই যেন, এমনকি মন্ত্রীরাও যেন বিধানসভা মিস না করেন, সেই জন্য তারা মিস করতে পারেননি। তারা সকলের সঙ্গেই আমার ফোনে আজ সকালেও বেচারার সাথে কথা হয়েছে। উনি ভেবেছিলেন যে শুরুতে একবার হয়ে যাবে, কিন্তু বিধানসভায় 11টায় ঘন্টা বাজার আগে ঢুকতে গেলে এখানে 10টায় আগে আসতে হতো, তখন আপনাদের সবাই শুরু হতো না, তো সেই জন্য তারা আসতে পারেননি। কমল এসেছিলেন স্থানীয় নেতৃত্বের দিক থেকে, যিনি কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান, এবং অশোক চ্যাটার্জি আমায় ফোনে বলেছেন যিনি প্রকৃত হোস্ট, কারণ এই ঐক্যতান মঞ্চ হচ্ছে নৈহাটি পৌরসভার মঞ্চ, তো নৈহাটি মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান হচ্ছেন অশোক চ্যাটার্জি, আমার অনেক সিনিয়র নেতা, এবং তিনিও ট্রেড ইউনিয়নে আমার অনেক সিনিয়র কলিগ, অনেক দিনকার কলিগ। সেই অশোকদা চেয়ারম্যান হওয়ার বহু আগে থেকে তিনি ট্রেড ইউনিয়ন করেন, এখনো যোগাযোগ রাখেন ট্রেড ইউনিয়নের সাথে। তো সেই অশোকদাও একটা সুডার মিটিং এ, এই যেরকম কমলের মিউনিসিপ্যালিটিতে মিটিং আছে, সেরকম অশোকদার সুডার মিটিং এ কলকাতায় যেতে হয়েছে। তাই অশোকদাও আমায় ফোন করেছিলেন, এমনকি আমায় বলেছেন যে তুমি নৈহাটি এসছো ভিপি সিং এর কাছে নয়, তুমি কিন্তু লাঞ্চ করবে আমার কাছে। তো আমি বলেছি তুমি সুডা থেকে ফেরতো আগে, তবে না লাঞ্চের প্রশ্ন। তো যদি অশোকদা চেষ্টা করবেন বলেছেন, যদি সুডার মিটিং সেরে ফিরে করতে পারেন আমার ভাষণ শেষ হওয়ার আগে, তাহলে অশোকদা নিশ্চয়ই ভোট অফ থ্যাঙ্কস দেবেন আপনাদের। তো এই সকল নেতৃত্ব যারা এসেছেন বা আসতে পারেননি, বিবিধারা যাদেরকে খুব যত্ন করে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের সকলকে সম্মান দিয়ে বাইরে আপনারা ইয়ারটিএমসি পক্ষে গেট বানিয়েছেন, সাজিয়েছেন সুন্দর করে, সেই সমস্ত নেতৃত্বকেও আমি সংগ্রামী অভিনন্দন জানাই, এবং তাদের পক্ষ থেকেও ইয়ারটিএমসি এই জেনারেল বডি মিটিং এর জন্য শুভেচ্ছা তারা জানিয়েছেন, সেটা আপনাদেরকে আমি জানাই। মনে করেছে 19 সালে 303 সিট পেয়েছেন বলে গোটা ভারতবর্ষ হচ্ছে ওদের জায়গিরদারি, ওদের জমিদারি, ওরা যা কিছু তাই করতে পারেন, তাই ওরা বলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। যা বেআইনি, যা কিছু অন্যায়, যা অন্যায্য, তাও ওরা করতে পারে, ওদের লজ্জা নেই, ওরা নির্লজ্জ দোকান কাটা। এবং বলতে দ্বিধা নেই, শত সহস্র লক্ষ কোটি
শহীদের আত্মত্যাগ আত্মবলিদানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা সংগ্রামে বিজেপির জনসংঘের কোন পূর্বসূরি দেখা পাওয়া যেত না। দুজনের রেফারেন্স আমরা পাই ইতিহাসে। সাভারকর, আন্দামান গেলে মনে হয় সাভারকরের মতো বড় বিপ্লবী আর কেউ ছিল না। মোদিবাবুর কল্যাণে এটা হয়েছে, কিন্তু সাভারকর সেই উল্লেখ করার মতন খারাপ কাজ করেছিলেন, যাকে সেলুলার জেলে পাঠানো হয়েছিল বলে চারবার ব্রিটিশ গভর্নমেন্টকে ক্ষমা চেয়ে হাতে পায়ে ধরে থুতু চেটে নিজেকে মুচলেখা দিয়ে বাইরে বার করে আনে। আমরা ধিক্কার জানাই ওই সাভারকর নাথুরাম গডসের উত্তরসূরিদেরকে, মোদি অমিত শাহ জুটির বিজেপিকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে। এটা আমাদের পরম্পরা নয়। আমরা গর্বিত আমরা নেতাজির উত্তরসূরি, আমরা গর্বিত আমরা স্বামীজির উত্তরসূরি, আমরা গর্বিত আমরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ, সূর্য সেনের উত্তরসূরি, যারা সেলুলার জেল কেন জীবন চলে গেছে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে প্রাণ দিয়েছে, তবু মুচলেখার চিঠি লেখেনি ওই সাভারকরদের। আর ওদের পূর্বসূরিদের মধ্যে আর একজনের রেফারেন্স আমরা প্রায় পাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি অনেক বড় বড় হিন্দুত্বের কথা বললেও ফজলুল হক মন্ত্রিসভায় জায়গা নিয়েছিলেন, সেটা ওরা ভালো করে বলতে চায় না, চেপে যায়। তার সম্পর্কে একটা কথা শুধু বলবো, তিনি বলেছিলেন যে হিন্দু যুবকদের কাজ দায়িত্ব নাকি হিন্দু মহাসভার পক্ষ থেকে ব্রিটিশ আর্মিতে যোগদান করা। সেই জন্য নেতাজি বলেছিলেন, শ্যামাপ্রসাদ বাবু, তুমি যেখানে যেখানে তোমার এই হিন্দু মহাসভা এইভাবে হিন্দু যুবকদের ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার জন্য যুক্ত করার চেষ্টা করবে আর ব্রিটিশদের পদলেহন করবে, স্বাধীনতাকামী ভারতবর্ষের দিক থেকে, স্বাধীনতাকামী বাংলার দিক থেকে, স্বাধীনতাকামী আমার দেশ আমার মাতৃভূমির দিক থেকে আমি সেখানেই তোমার ওই সংগঠনকে ভেঙে চুরচুর করে দেব। এটা ছিল নেতাজির বক্তব্য। এই হচ্ছে ওদের পূর্বসূরি দুজনের রেফারেন্স, সাভারকর আর শ্যামাপ্রসাদ। স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন না। আর একজনের রেফারেন্স তো আরো জঘন্য, নাথুরাম গডসে। ওরা মহাত্মা গান্ধীর চশমা ব্যবহার করে মোদিবাবু নাটক করতে গিয়ে, কিন্তু মহাত্মা গান্ধীর হত্যাকারী, জাতির জনক বাপুজির হত্যাকারী নাথুরাম গডসেকে মন্দির বানিয়ে পুজো করে। ধিক্কার জানাই এই নির্লজ্জ দোকান কাটা বেহায়া মোদি অমিত শাহ বিজেপি কেন্দ্রীয় সরকার। তাই আমরা স্পষ্ট বলতে চাই, এই সাভারকর, শ্যামাপ্রসাদ, নাথুরাম গডসের উত্তরসূরিরা, এই বিজেপি জনসংঘের পূর্বসূরিরা কোনো কালে দেশের স্বাধীনতার সঙ্গে ছিলেন না। দেশের স্বাধীনতা নিয়ে তারা মাথা ঘামাননি, কোনো রেফারেন্স ইতিহাসে পাবেন না। তাই দেশের স্বাধীনতা নিয়ে, সংবিধান নিয়ে, দেশ নিয়ে তাদের কোনো ফিলিং নেই, তাদের কোনো ফিলিং নেই, তাদের কোনো ভালোবাসা নেই, তাদের কোনো শ্রদ্ধা নেই। তাই নির্বিবাদে নির্লজ্জের মতো ওরা এই দেশকে বেঁচে দেওয়ার কথা ভাবছে। তাই 303 সিট পেয়ে ভাবছে আমি জয়গিরদার হয়ে গেছি, আমি যা ইচ্ছে তাই করতে পারি। তাই এর থেকে ফেল, সেল থেকে বিএসএনএল ওরা আলু পটলের মতো বেঁচে দিচ্ছে। ধিক্কার মোদি সরকার, ধিক্কার বিজেপি। দেশের সংবিধান ওরা মানে না, দেশের স্বাধীনতা ওরা মানে না, দেশের কোনো পরম্পরা ঐতিহ্য ওরা মানে না, দেশকে ওরা ভালোই বাসে না। তাই ওরা এমনকি আর্মি, যেখানে ওই স্বাধীনতা সংগ্রামীদের মতো আজও আর্মিতে লোকে যায় যে হ্যাঁ আমার পরিবার চলবে, এটা একটা অ্যাডিশনাল থাকে, স্বাধীনতা সংগ্রামীদের সেটা ছিল না, যে হ্যাঁ আমি ভবিষ্যতে না থাকলেও আমার পরিবার বেঁচে যাবে, কিন্তু যে কোনো সময় আমার জীবন যেতে পারে, এই ব্রত নিয়েই আর্মিরা বর্ডারে ডিউটি করতে যায়। সেই আর্মিকেও ওরা আলু পটলের জায়গায় নিয়ে এসেছে।
তাই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে ওরা 74% কর্পোরেটাইজেশন করেছে। কাল দেখবেন মুদির দোকানে আম কিনতে পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে কিনা আর্মি আমাদের বর্ডার রক্ষা করবে। আর আজ তো অগ্নিবীরের নামে আর্মিতেও বলে দিচ্ছে ভাই তোমার মেয়াদ 4 বছর। আরে তোর মেয়াদ কদিন? সেই চিন্তা কর। পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, অন্যায়, মিথ্যাচার, হিটলার শাহী, তুগলক শাহী, তানাশাহী, মোদি শাহী কোনদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলেন মানুষ। তাই আমরা 2021-এ বিধানসভা ভোটে দেখেছি, যখন সারা বাংলা কেন সারা ভারত তাকিয়েছিল, সত্যি বলে আপনি বার 200 বার জিতে যাবে। যেভাবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারি করছিলেন, যেভাবে ওদের সমস্ত মন্ত্রী সব কাজ বন্ধ করে দিয়ে বাংলায় পড়েছিল, মানুষ শেষ কথা বলেছে, সত্য আর ন্যায় শেষ কথা বলেছে। তাই আপনি বার 200 বার ধুলোয় মিশিয়ে গেছে, 217 সিট পেয়েছেন মানুষের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এও আমরা আশাবাদী, What Bengal thinks today, India thinks tomorrow। আমরা আশাবাদী এই দেশ বেঁচে দেওয়া সরকার, এই মেক ইন ইন্ডিয়া নয়, সেল ইন্ডিয়া সরকার, এই দেশ বিক্রি করার অপরাধে অপরাধী মোদী সরকার, সংবিধান না মানা, স্বাধীনতা না মানা, দেশকে না মানা, অপোজিশনকে না মানা, মানুষকে মানুষ না জ্ঞান করা মোদী সরকারের পতন ঘটিয়ে সব অপোজিশন এক হয়ে দেশের মানুষ তাদের বাধ্য করবে এক হতে। এবং 24 সালে বাংলার মতো ভারতের জনতাও 24 সালে মোদীকে হারিয়ে প্রমাণ দেবে পৃথিবীর ইতিহাসের মতো বারবার শেষ কথা বলে সত্য, শেষ কথা বলেন ন্যায়, এবং শেষ কথা বলেন মানুষ, মানুষ, মানুষ। তাই মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীদের প্রধান মুখ, তার নেতৃত্বে মানুষই ভারত, বাংলার মতো ভারতেও শেষ কথা বলে। আমরা সেদিকে তাকিয়ে আছি। রেলের বন্ধুদের অনুরোধ করব, আধার ব্যাপারী হয়ে থাকলে হবে না। আজকে ইস্টার্ন রেলওয়ে তৃণমূল কংগ্রেসে, ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসে যে ভুল হয়ে গেল, তৃণমূল মেন্স কংগ্রেসের যে সম্মেলন আজকে নৈহাটি ঐক্যতানে হলো বিশাল আকারে, এবং সেখানে যে দোলার সেন আপনার সাংসদ এবং ইউনিয়নের এক বিশাল নেত্রী, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন করছেন, তা তিনি অনেক কিছুই পথ বাতলে দিলেন এবং তিনি অনেক কিছু বার্তা দিলেন, এবং আপনিও সকাল থেকে আছেন এবং তারই একটা অংশ। আপনিও দীর্ঘদিন ধরে ইউনিয়ন করছেন শিয়ালদার বুকে। একটা সময় রেলের অনেক কিছু আপনারা মানে বিরুদ্ধে অনেক কিছু কাঁপিয়ে দিয়েছেন আপনাদের বক্তব্য এবং আপনাদের আন্দোলনের মাধ্যমে। আজকের এইখানে থেকে কি বার্তা দেবেন আপনি শ্রমিক স্বার্থে রেলের, এবং মোদিজিকে কি বার্তা দেবেন? না, প্রশ্ন হলো যে আজকের যে সভা, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল বডি নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত অতিথিবর্গ এসেছিলেন তাদের প্রত্যেকের কথা, অর্থাৎ রেল সম্বন্ধে এবং দেশের অর্থনৈতিক কাঠামো এবং দেশের এই যুব সমাজ আগামী দিন কীভাবে রিডিপ্লয়েড হবে বা তাদের চাকরি বা তাদের অবস্থা সম্বন্ধে, এবং ভারতবাসী আগামী দিন কতটা সুখে থাকবে সেই সম্বন্ধে পর্যালোচনায় আমাদের যেটা প্রশ্ন, আজকে ভারতীয় রেল কাঠামো ধ্বংসের দিকে, এই জায়গা থেকে মুক্তি পেতে গেলে মোদি হাটাও দেশ বাঁচাও, এই একটি স্লোগান আমাদের এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনারা দেখবেন যে রেলের যে সমস্ত পার্টিগুলো মানে যার উপর দিয়ে রেল চলে, সেখানে প্রত্যেকটা শ্রমিকের রক্ত দিয়ে তৈরি করা সেই রেল আজকে ধূলিসাৎ অবস্থায়। তো এর মতো অবস্থায় কোনো মানুষের মান সম্মান ইজ্জত কিছু থাকছে না। যে শ্রমিক এই রেলকে বাঁচানোর জন্য সকাল থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল পরিশ্রম করে বাঁচিয়ে রেখেছে, তাদের আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই মোদী সরকার। তাই আজকে যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে একটাই হয়েছে যে মোদিকে যদি আমরা হাঁটাতে না পারি, অর্থাৎ মোদী সরকারকে যদি আমরা ফেলতে না পারি, মোদী সরকারকে এই জনগণের কাছ থেকে যদি মন থেকে দূরে সরাতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুক্তি নেই। আমাদের মুক্তি নেই মানে রেল মানুষের নয়, রেল কর্মচারীদের নয়,
ভারতবর্ষের মানুষের মুক্তি হবে না। তাই আমাদের প্রথম এবং শেষ যে এজেন্ডা, সেই এজেন্ডা হলো মোদি হাটাও দেশ বাঁচাও। না না, আমি যে একটা কথা বলতে চাইছি, রেলের যে 3টে ইউনিয়ন আছে, এই মুহূর্তে আমরা রেকগনিশন পাইনি, কিন্তু আমাদের যে রেজিস্টার নাম্বার, সেই রেজিস্টার নাম্বারতে আইএনটিটিউসি অ্যাফিলিয়েটেডে আমরা কাজ করছি, ইস্টার্ন রেলওয়ে তৃণমূল বেস কংগ্রেস। আগামী দিন যে কাজ আমাদের বাকি রয়েছে সেটা হলো নির্বাচন, এবং সেই নির্বাচনে জয়ী হয়ে রেজিস্ট্রেশন উইথ রেলের যে মান্যতা, সেই মান্যতা নিয়ে আমরা আশাবাদী যে আগামী দিন রেলের যে এই যে ধ্বংসের যে জায়গায় নিয়ে যাচ্ছে সেটাকে আমরা প্রতিহত করতে পারবো রেল কর্মচারীকে নিয়ে। আচ্ছা, আগামী দিনে আপনার কি ভাবনা আছে? আর না না, ভাবনার মধ্যে রেলকে বাঁচানোই এখন আমাদের উদ্দেশ্য। জনমত নির্বিশেষে একটাই স্লোগান হোক, রেল বাঁচাও দেশ বাঁচাও। মোদি হাঁটাও, মোদি থাকলে রেল তো- বাঁচাও দেশ বাঁচাও। মোদি অর্থাৎ থাকলে তো- সরকারে এখন মোদি আছে, অর্থাৎ মোদি হাঁটাও দেশ বাঁচাও স্লোগানটা ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আসছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আজকের যে এত বড় সম্মেলন, এখান থেকে দল যে এখান থেকে যে বলছে ঐক্যবদ্ধ থাকার জন্য, তারা কি ঐক্যবদ্ধ থাকবেন? একটা জায়গায় পরিষ্কারভাবে জানবেন যে আমি যদি সঠিক কাজ যদি করতে পারি, সেই বিশ্বাসটাই যদি মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে আগামী দিন আমরাই শেষ কথা বলবো ইস্টার্ন রেল তৃণমূল বেস কংগ্রেস। আপনার নাম? আমার নাম প্রণব কুমার ব্যানার্জি, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ইস্টার্ন রেল তৃণমূল বেস কংগ্রেস। ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ।